আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক পার্ট বাই পার্ট আমরা নিয়মিত তোমাদের এই চ্যানেলের মধ্যে আপলোড করে থাকব। তো তোমরা যদি কেউ মনে করো যে আমরা শুধুমাত্র আমাদের ভিডিও দেখে কি সিলেবাস কমপ্লিট করা বা পুরো তোমার বই কমপ্লিট করা কি সম্ভব, আমরা বলবো যে জি হ্যাঁ সম্ভব। তোমরা নিয়মিত আমাদের সবগুলো ভিডিও যদি দেখে থাকো তাহলে তোমাদের এক্সট্রা কোনো টিউশনই বা প্রাইভেট পড়তে হবে না। তো দেখো, আজকে আমাদের প্রথম পার্টে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। তো সংখ্যা পদ্ধতি আসলে কি জিনিস? দেখো, সংখ্যা পদ্ধতি বলতে বোঝায় মূলত সংখ্যা প্রকাশের যে পদ্ধতি বা সংখ্যা গণনা করার যে প্রক্রিয়া বা পদ্ধতি। এখন তোমরা বলতে পারো যে সংখ্যা প্রকাশের পদ্ধতি বলতে আসলে কি জিনিস, আমরা সেটা বুঝতে পারলাম না। তো দেখো, তোমাদের আমি একটা জিনিস দেখাই। ধরো তোমরা দুইটা ওয়ান লিখলা, এখন দুইটা ওয়ান একত্রিত একসঙ্গে লেখার কারণে তোমরা এটাকে কত বলো? দেখো, তোমরা নিশ্চয় এটাকে 11 বা 11 বলবা, তাই না? আচ্ছা, এখন আমি আর একটা সংখ্যা লিখতেছি, আই রোমান সংখ্যাতে হয় 1, আবার আমি আর একটা আই লিখলাম। এই দুইটা আই একসঙ্গে লেখার কারণে এটা কত হবে বলো তো তোমরাই? 11 হবে না? দেখো, 11 না হয়ে এটা হচ্ছে কত? 2 হচ্ছে। তো দুইটা একসঙ্গে যদি 2 হয়, আবার উপরে দুইটা একসঙ্গে হচ্ছে 11, তার মানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে এখানে। ঝামেলা বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে এই যে অঙ্ক বা সংখ্যা প্রকাশের একটা পদ্ধতি বা নিয়ম আছে, আর এই যে অঙ্ক বা সংখ্যা প্রকাশের যে নিয়ম সেটিকেই মূলত বলতেছি আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। এই যে সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। এখন পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? আচ্ছা, দেখো, সংখ্যা পদ্ধতির মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে 3টা, সর্বমোট 3টা থাকতে পারে। এখন এর মধ্যে পজিশনাল সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোর নিজের মান থাকবে, অঙ্কগুলোর কি থাকবে? নিজের মান থাকবে, এবং স্থানীয় মান, বেস বা ভিত্তিও থাকবে, মানে 3টা জিনিসই থাকবে বৈশিষ্ট্যের। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোর কি থাকবে না? নন পজিশনাল মানে অস্থানিক, অর্থাৎ স্থানীয় মানটা থাকবে না। কি থাকবে না? এই স্থানীয় মানটা থাকবে না, এই স্থানীয় মান থাকবে না। যে সকল সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোর নিজস্ব মান এবং বেস বা ভিত্তি আছে, স্থানীয় মান নাই, তাদেরকে বলবো আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যে সকল সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোর স্থানীয় মান আছে এবং অঙ্কগুলোর নিজস্ব মান, বেস বা ভিত্তিও আছে, তাকে বলবো আমরা হচ্ছে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। এই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি সর্বমোট 2 প্রকার। দেখো, সর্বমোট বলতে মূলত 2 প্রকার। দেখো, এখন তোমাদের পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে অক্টাল সংখ্যা আছে, ডেসিমেল আছে, তারপর হেক্সাডেসিমেল আছে, এবং আরেকটা মিস করলাম আমরা, বাইনারি আছে। এইগুলো ছাড়াও পজিশনাল সংখ্যা পদ্ধতি তুমি নিজে নিজে ভিত্তি চেঞ্জ করে নিজে নিজে তৈরি করতে পারবা। তো আমাদের এই যে বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল ছাড়াও আরও যে সংখ্যা পদ্ধতি নিজে নিজে বানানো যায় বা তৈরি করা যায়, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আপাতত আমরা বাইনারি, অক্টাল এবং ডেসিমেল, হেক্সাডেসিমেল নিয়ে আলোচনা করব। তো দেখো, আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে রোমান সংখ্যা, তারপর হচ্ছে ট্যালি সংখ্যা, এবং হচ্ছে মেয়ান সংখ্যা পদ্ধতি।
এগুলো সবগুলো হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। কথা বুঝতে পারছো? এখন দেখো, তো স্থানিক এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমাদের মনে হয় একটু আইডিয়া হয়েছে। তারপর আমি আরো কিছু বলবো তোমাদের। দেখো দেখো এটাকে আমরা একটু যদি ছোট করে নেই, এখন দেখো একটু ছোট করে নিচ্ছি। তো দেখো, আমি তোমাদের অঙ্কগুলোর নিজস্ব মান, স্থানীয় মান, বেস বা ভিত্তি কি জিনিস এই সম্পর্কে একটু তোমাদের আইডিয়া দেই ভালো মতো। কারণ আমাদের সংখ্যা পদ্ধতির বেসিক ভালো মতো না জানলে আমরা এটাতে খুব ভালো করতে পারবো না। দেখো আমি একটা সংখ্যা লিখতেছি, দেখো 2টা 2 মানে হচ্ছে 22 বা 22। এখন তোমরা বলো তো যে এখানে যে 2টা অঙ্ক মিলে একটা সংখ্যা তৈরি হয়েছে, মানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো এই যে প্রথম অঙ্কটা তোমরা ছোটবেলায় পড়ছিলা, এটা হচ্ছে একক স্থানের মান। তারপরেরটা হচ্ছে দশক স্থানের মান। আচ্ছা দেখো, এই যে প্রথমটা যে একক স্থানের মান, অর্থাৎ প্রথমটার মান 10⁻0, তারপরেরটা 10⁻1, অর্থাৎ 10⁻0 মানে হচ্ছে 1 আর 10⁻1 মানে হচ্ছে 10। তার মানে প্রথম স্থানে একক মানে এর স্থানের মান হচ্ছে 1 আর দশক মানে হচ্ছে 10। আচ্ছা, তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, একটু তোমাদের একটু আমি অন্যভাবে দেখাচ্ছি। তার মানে দেখো এখানে যে 2টা অঙ্ক আছে, 2টার মানই হচ্ছে কিন্তু 2 2 করে। এইটাও একটা 2, এইটাও একটা 2। একটু একটু বোঝার চেষ্টা করো তোমরা। হ্যাঁ, প্রথমে যে অঙ্কটা আছে এটাও 2, এটাও 2, তাই না? কিন্তু দেখো প্রথম 2টা কোন স্থানে বসছে? একক স্থানে। আর পরের 2টা দশক স্থানে। একক স্থানে বসার কারণে এই যে স্থানের মান কিন্তু 1 এবং পরের স্থানের মান হচ্ছে দশক বলতে 10। তো এই অঙ্কটা শুধুমাত্র তার নিজের মানের উপর নির্ভর করতেছে না। কেন? কারণ এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটার স্থানীয় মান একটা আছে। তো স্থানীয় মানটা এই প্রথমটার কি? 1। তাহলে স্থানীয় মানের সাথে অঙ্কগুলো গুণ অবস্থায় থাকে। তাহলে প্রথম 2 মানে 2 1 কে 2, পরের 2 হচ্ছে 10 × 2, অর্থাৎ কত বলো? 20। 2টা যখন আমরা যোগ করে দিব তাহলে আমরা পাবো হচ্ছে 22। তার মানে এই যে অঙ্কগুলো যে আমরা দেখতেছি এইগুলো তার নিজের মান, মানে নিজস্ব মান। তো নিজস্ব মান তো তোমরা বুঝতে পারছো, অঙ্কগুলো নিজের যে মানটা সেটাকে মূলত বলে নিজস্ব মান। এবং অঙ্কগুলো যে স্থানে অবস্থান করতেছে, দেখো মানে এটা একক স্থানে আছে, এটা দশক স্থানে আছে। এই যে একক স্থান বলতে 1-এর মান স্থানীয় মান, দশক বলতে 10-এর স্থানীয় মান। এই যে স্থানীয় যে মানে অঙ্কগুলো যে স্থানে বসে থাকে সেইটার যে একটা মান থাকে সেটাকে মূলত বলে স্থানীয় মান। তারপর দেখো তো এককের পর কত হয়? দশক। তারপর যদি আবার একটা 2 থাকতো সেটাকে আমরা বলতাম হচ্ছে শতক। শতক বলতে আমরা কত বুঝি? 100-কে। তাহলে দেখো তো 1 থেকে 10, 10 থেকে হচ্ছে 100, কত গুণ করে বাড়তেছে? কত গুণ করে বাড়তেছে? 10 গুণ করে বাড়তেছে। কত গুণ করে বাড়তেছে? 10 গুণ করে বাড়তেছে। এখন অর্থাৎ এই যে সংখ্যাটা নিয়ে আমরা আলোচনা করতেছি এটা একটা ডেসিমেল সংখ্যা, যেটার বেজ হচ্ছে 10 এবং স্থানীয় মান যে বাড়তেছে সেটা তার বেজ বা ভিত্তির উপর নির্ভর করে বাড়তেছে। অর্থাৎ সেখানে এই সংখ্যা পদ্ধতির মধ্যে তোমার বেজ বা ভিত্তি কত? 10। অর্থাৎ টোটালি ডেসিমেল সংখ্যার অঙ্ক হচ্ছে 10টা। এই জন্য এর স্থানীয় মানও 10 গুণ করে বৃদ্ধি পায়। তো আমরা কোনটার স্থানীয় মান কত এবং বেজ বা ভিত্তি কিভাবে বৃদ্ধি পাচ্ছে, বেজ বা ভিত্তি বলতে আসলে কি বোঝায় এটা সম্পর্কে আমরা আরো ক্লিয়ার ধারণা পাবো একটু পরেই। দেখো এই যে তারপরেও আমরা একটু দেখতেছি যে এখানে 10 গুণ করে যেহেতু বাড়তেছে তার মানে এটার বেজ বা ভিত্তি 10। ঠিক আছে? আচ্ছা, এক্স্যাক্টলি বেজ বলতে কি বোঝায় তোমাদের আমি একটু ধারণা দেই। বেজ কি এটা একটু দেখি যে বেজটা কি জিনিস আসলে।
দেখো কোনো সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোর সমষ্টিকে কোনো সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোর সমষ্টিকে কি বলে? ওই সংখ্যা পদ্ধতির বেস বলে। ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। দেখো তার মানে যে সংখ্যা পদ্ধতি আমরা আলোচনা করতেছি ওই সংখ্যা পদ্ধতির সর্বমোট অঙ্ক কয়টা আছে, মানে অঙ্কের সমষ্টি সর্বমোট অঙ্ক কয়টা আছে, যতটা থাকবে সেটার বেস আমরা তত বলতে পারবো। আচ্ছা, যেমন আমরা একটু আগে আলোচনা করলাম যে পজিশন সংখ্যা পদ্ধতির মধ্যে আছে ডেসিমেল, বাইনারি, হেক্সা, অক্টাল, এ ধরনের সংখ্যাগুলো আছে। এই যে সংখ্যা পদ্ধতি তোমরা ভিন্ন ভিন্ন দেখতেছো, এইগুলোর বেসগুলোও আলাদা আলাদা। যেমন যেমন তোমরা দেখতে পারবা যে হচ্ছে সংখ্যা পদ্ধতির মধ্যে, মানে পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আছে বাইনারি সংখ্যা, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এখন দেখো তোমরা একটু দেখো তোমাদের দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আমরা জানি 2। কত? 2। অক্টালের কত? 8। হেক্সা 16। আর ডেসিমেলের কত? ডেসিমেলের হচ্ছে 10। তার মানে হচ্ছে বাইনারিতে অঙ্ক আছে, বাইনারির বেস 2 বলতে কি বোঝায়? বাইনারির বেস 2 বলতে বোঝায় বাইনারিতে অঙ্ক আছে সর্বমোট 2টা। কি কি? 0 আর 1। 0 আর কি? 0 আর 1। এবং অক্টালের বেস 8 বলতে আসলে কি বোঝায়? অক্টালে সর্বমোট অঙ্ক আছে হচ্ছে 8টা, 0 থেকে 7 পর্যন্ত। ঠিক একইভাবে হেক্সার বেস 16 বলতে কি বোঝায়? এখানে অঙ্ক আছে সর্বমোট 16টি। ডেসিমেলের বেস 10, অর্থাৎ এখানে অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত। এখন দেখো হেক্সার কিন্তু আমি তোমাদের হচ্ছে এই যে 9, 10 পর্যন্ত লিখে, মানে 10টা অঙ্ক লিখে রাখছি। 9-এর পর হেক্সার মধ্যে কি হয় জানো তো? এ, তারপর হয় বি, তারপর সি, ডি, তারপর হবে ই, তারপর হবে এফ। আচ্ছা, কেন 9-এর পর এ, বি, সি, ডি, ই, এফ এই সমস্ত জিনিসগুলো আসতেছে এটা আমরা জানতে পারবো। আচ্ছা, আগে তোমরা দেখো কি বললাম যে কোন সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোর সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। তাহলে বাইনারির বেস আমরা জানি যে 2। বাইনারির বেস 2 বলতে বোঝায় এখানে অঙ্ক আছে 2টা, 0 আর 1। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমি যদি কোনো সংখ্যা লিখতে চাই তাহলে আমাদের শুধুমাত্র 0 এবং 1, কেবলমাত্র 0 এবং 1 দ্বারাই লিখতে হবে। অক্টালে যদি আমি কোনো সংখ্যা প্রকাশ করতে চাই, সেই সংখ্যাকে প্রকাশ করার জন্য আমাকে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক দ্বারাই প্রকাশ করতে হবে। ঠিক একইভাবে হেক্সাতে কোনো সংখ্যা রিপ্রেজেন্ট করার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে? 0 থেকে 1 পর্যন্ত যে চিহ্ন বা অঙ্ক আছে এই অঙ্ক দ্বারা প্রকাশ করতে হবে। তো এখন এই যে সংখ্যা পদ্ধতিগুলো, এগুলোর বেস আলাদা আলাদা হওয়ার কারণে সংখ্যাগুলোর মধ্যে কি ধরনের তারতম্য দেখা দিচ্ছে এগুলো আমরা সম্পর্কে আলোচনা করব। দেখো ডেসিমেল সংখ্যার সর্বোচ্চ অঙ্কটা কত? 9। আচ্ছা, ডেসিমেল সংখ্যার সর্বোচ্চ অঙ্ক 9 বলতে আসলে কি বোঝায় আমি একটু তোমাদের বুঝাই দিচ্ছি। দেখো আমরা ছোটবেলায় পড়ছিলাম একক, তারপরে পড়ছিলাম হচ্ছে দশক, তারপর ছিল হচ্ছে শতক। আচ্ছা দেখো, তো এককের স্থানে দেখো আমি 0, 1, 2, 3, 4 এভাবে লিখতে লিখতে কোন এক পর্যায়ে গিয়ে ধরো আমি 9 লিখে ফেলছি। 9-এর পর তারপর তুমি কি আর এককের স্থানে আর কোনো নতুন করে সংখ্যা প্রকাশ করতে পারবা? অবশ্যই পারবা না। কেন? কারণ এককের স্থানে সর্বোচ্চ মান হচ্ছে 9 হয়। 9 হওয়ার পরে নতুন করে কোনো অঙ্ক বা সংখ্যা কিন্তু নাই ডেসিমেলে। 9-এর পরে কোনো কিছুই নাই। তাহলে 9টাকে শূন্য করে দিয়ে এককের পর আমাদের স্থানীয় মান বৃদ্ধি করে আমাদের দশকে যাইতে হয়, অর্থাৎ 9-এর পর আমরা 10 আসি। এটা তো তোমরা জানো। আচ্ছা,
তারপর আমাদের কি করতে হয়, তারপরে এই শূন্যকে বৃদ্ধি করে 1, তারপরে 11, তারপর 12, এইভাবে আমরা আগাই। তো এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে যে কোন সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ নাম্বার কত। অক্টালের মধ্যে সর্বোচ্চ অঙ্ক বা সংখ্যা হচ্ছে 7, হেক্সার মধ্যে সর্বোচ্চ অঙ্ক বা সংখ্যা হচ্ছে f, এবং বাইনারি বেলায় সেটা হচ্ছে 1। এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখো। আমি এখন তোমাদের দেখাবো যে 9-এর পরে কেন 10 আসতেছে, তারপর f এর পরে কি আসে, 7-এর পরের সংখ্যা কি হবে, 1-এর পরের সংখ্যা বাইনারিতে কত হবে। তো তোমরা ডেসিমেলটা আগে ভালো মতো বোঝার চেষ্টা করো। ডেসিমেলে 9-এর পর আমরা 10 লিখতাম এতদিন। কেন লিখতাম বলো তো? কারণ 9টা ওই স্থানের সর্বোচ্চ মান। 9 হওয়ার পর নতুন করে কোনো অঙ্ক না থাকার কারণে ওই প্রথম স্থান মানে একক স্থানের মান যেহেতু সর্বোচ্চ 9 হতে পারে, এরপর 9-এর স্থান মানে এককের স্থানটা বৃদ্ধি করা যাচ্ছে না জন্য আমরা কি করে দিব, অবশ্যই শূন্য করে দিব, মানে বৃদ্ধি করতে পারতেছি না। তারপর আমাদের কি করতে হবে, তারপর আমাদের এককের স্থানের পর আমাদের দশক স্থানে যাইতে হবে। তো দশক স্থানে যেহেতু আমাদের একক স্থান, দশক স্থান তো আগে থেকে এগুলো শূন্য ছিল, একক স্থানের মান আমাদের সর্বোচ্চ হওয়ার পর যেহেতু আমরা বাড়াইতে পারলাম না, আবার শুরু থেকে শুরু করলাম 0 থেকে, তাহলে দেখো তো একক স্থানের মান বৃদ্ধি করতে পারলাম না, মানে নতুন করে কোনো সংখ্যা নাই বা অঙ্ক নাই আমাদের 9-এর পর ডেসিমেলে। তাহলে ওটাকে শূন্য করে দিয়ে তার আগে 9-এর আগে এগুলো কি ছিল, শূন্য ছিল, মানে 0, 0, 9 যে কথা, শুধু 9 তো একই কথা, অর্থাৎ এই যে দশক, শতক এইগুলার স্থানীয় মান আগে থেকে শূন্য ছিল। তো আমি যেহেতু এককের স্থানে মান বৃদ্ধি করতে পারলাম না, এটাকে আবার প্রথম থেকে শুরু করলাম 0 থেকে। তারপর 9-এর আগেরটা যে শূন্য ছিল, 9-এর আগে যে একটা শূন্য ছিল আমাদের এখানে, এই 9-এর আগে শূন্যটাকে আমি এই শূন্যটাকে বৃদ্ধি করে শূন্যর পর দেখো তো কত লেখা যায়, এই যে 1 লেখা যায় এই দশকের স্থানে। এই জন্য শূন্যের পর এই শূন্যটাকে বৃদ্ধি করে আমরা 1-এ নিয়ে আসলাম। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, স্থানীয় মান বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা প্রথম স্থানে মান আগে বৃদ্ধি করার চেষ্টা করব। অর্থাৎ ডেসিমেলের ক্ষেত্রে সেটা হচ্ছে একক স্থান, তারপরে দশক। তো একক স্থানের মানটা আগে আমরা বৃদ্ধি করার চেষ্টা করব। যদি না পারি সেটাকে আবার শুরু থেকে শুরু করতে হবে, অর্থাৎ সেটাকে আমরা কি করে দিতে হবে, আমাদের 0 করে দিয়ে তারপরে অর্থাৎ দশক স্থানের মান বৃদ্ধি করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো আমরা একক স্থানের মান 0 আছে, দেখো একক স্থানের মান বৃদ্ধি করতে পারতেছি, মানে 0-কে 1 করতে পারতেছি। 0-কে 1 করলাম মানে বৃদ্ধি করলাম, তাহলে 0-কে যেহেতু বৃদ্ধি করছি 1টা 1-ই রাখলাম, কারণ একসঙ্গে একক দশক দুইটার মানে তো বৃদ্ধি করা যাবে না, এক এক করে বাড়াচ্ছি আমরা। তাহলে 1-এর পর দেখো তো কত আছে, 1-কে আমরা করে দিতে পারি না 2, হ্যাঁ পারি। 2-কে আমরা 3 করতে পারি, লিখতে পারি। 3-কে 4 করে দিতে পারি, 4-কে এইভাবে 5 করে দিতে পারি। তো এইভাবে আমরা বৃদ্ধি করতে পারি। তো কোন এক পর্যায়ে গিয়ে ধরো একক এবং দশক স্থানের মান দুটোই আমাদের সর্বোচ্চ মান, অর্থাৎ 99 আছে। তারপরের সংখ্যাটা কত হবে, এককের স্থানে সর্বোচ্চ মান হয়েছে না 9, 9টা তো সর্বোচ্চ মান, তাহলে বৃদ্ধি করা যাবে না, 9-এর পরে তো অন্য কোনো কিছু নাই, তাহলে এটাকে শূন্য করে দিলাম। পরেরটা বাড়ানোর চেষ্টা করো, দশকটাও দেখলাম যে 9, এটাকেও শূন্য করে দিলাম, বাড়াইতে পারলাম না জন্য শূন্য করে দিলাম। দশকের স্থানে কিছু ছিল না, মানে 0গুলো ছিল, এদিকে 0 আছে সব। এই 0টাকে বৃদ্ধি করে আমরা 0টাকে বৃদ্ধি করে আমরা তো 1 লিখতে পারি। এর জন্যই মূলত 99-এর পর 100 আসতেছে। তো এই জিনিসটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা অক্টাল, হেক্সাডেসিমেল বা বাইনারি সংখ্যা খুব ইজিলি শিখতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো, না বোঝার তেমন কিছুই নাই। দেখো তো এখানে অক্টালে আসি আমরা, হেক্সা একটু পরে। অক্টালের সর্বোচ্চ সংখ্যা কত, 7। তাহলে অক্টালে যদি আমি কোনো সংখ্যা লিখতে চাই বা প্রকাশ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক দ্বারাই লিখতে হবে। তোমরা যদি ধৈর্য ধরে পুরো ভিডিও দেখো তাহলে তোমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে মোটামুটি সব ধরনের সমস্যার সমাধান তোমরা এই ভিডিওতেই পাবা। তাহলে দেখো হেক্সা পরে আসতেছি। অক্টালের সর্বোচ্চ সংখ্যা বা অঙ্ক হচ্ছে 7। 7-এর পর আমরা কত লিখবো, দেখো 9-এর পর আমরা 10 লিখতাম না, কেন লিখতাম, কারণ 7-কে তো 10-কে 9-কে তার বৃদ্ধি করে নতুন করে কোনো অঙ্ক বা সংখ্যা
লেখা যেত না। এখানেও 7-এর পর 8 লেখা যাবে না। 7-এর পর 8 লিখলে এখানে মৌলিক চিহ্ন আসতে হচ্ছে সর্বমোট 9টা। তো অক্টালের বেস যেহেতু জানি আমরা হচ্ছে 8, এখানে মৌলিক চিহ্ন হইতে হবে 8টা। তো 8 যদি লেখো তাহলে 0 থেকে 8 পর্যন্ত মৌলিক চিহ্ন হচ্ছে 9টা। তো এটা কখনোই সম্ভব না যে অক্টালে তোমার মৌলিক চিহ্ন 8টা বা 9টা হবে, সরি 9টা বা 10টা হবে। তো এখন তাহলে কি করতে হবে, 7-এর মানে অক্টালে প্রথম স্থানের মান 1, অর্থাৎ এটা আমরা পরে আসি। প্রথম স্থান, দ্বিতীয় স্থান, ধরো তৃতীয় স্থান। প্রথম স্থানের মান সর্বোচ্চ কত হইতে পারে? 7 হইতে পারে। আচ্ছা, মানে প্রত্যেকটা স্থানের মানই সর্বোচ্চ 7 হইতে পারে। 7-এর পরের সংখ্যাটা তাহলে অক্টালে কত হবে? 7কে তো আর বৃদ্ধি করে নতুন করে কোনো অঙ্ক লেখা যাচ্ছে না, তাহলে আমাদের অবশ্যই স্থানীয় মান বৃদ্ধি করতে হবে। স্থানীয় মান আমরা বৃদ্ধি করতে পারবো। তো 7টাকে আমাদের কত করে দিতে হবে? তাহলে 0 করে দিতে হবে। 0 করে দিয়ে 7-এর আগে কত ছিল আমাকে বলো তো? 7-এর আগে কত ছিল? 7-এর আগে কিছুই ছিল না, মানে এগুলো স্থানীয় মান 0 অবস্থায় ছিল। এগুলো কিসে ছিল? 0 ছিল। তো এই 7কে বাড়াইতে পারলাম না, 0 করে দিলাম। এই 0টাকে বাড়ানোর পর দেখো তো অক্টালে 0-র পর কত আছে? 1। তার মানে অক্টালে 7-এর পর আমাদের 10 আসতেছে। তারপর কত হবে? তারপর 0কে আমাদের 0কে বৃদ্ধি করলে কত হয়? 1, মানে বৃদ্ধি করলাম। কিন্তু এবার দেখো 7কে 0 করলাম মানে বৃদ্ধি করতে পারিনি, পরেরটা বৃদ্ধি করলাম মানে দ্বিতীয় স্থানের মানটা বৃদ্ধি করলাম। আর এই ক্ষেত্রে প্রথম স্থানটার মানটাই আমরা বৃদ্ধি করতে পারছি, 0কে 1 বৃদ্ধি করে ফেলছি। তার মানে এই 1টা 1ই রাখতে হবে। তারপর 1-এর পর দেখো তো অক্টালে 1-এর পর 2 আছে না, তার মানে বৃদ্ধি করা যাচ্ছে। 2-র পর 3 আছে, 3-র পর 4 আছে, 4-এর পর 5, তারপর 6, তারপর 17। এখন তোমরা আমাকে বলবা যে অক্টালে 17-এর পরের সংখ্যাটি কত হবে? একটু চিন্তা ভাবনা করো, নিজে নিজে তোমরা বলো। তোমরা বলবা যে কত হবে, বলো কত হবে, বলো। আচ্ছা দেখো, 7টা তো সর্বোচ্চ মান। 7টা কত মান? সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান হলেই আমরা কি করতে হবে? আমাদের সর্বোচ্চ মান হলেই আমাদের সেটাকে আর নতুন করে তো কোনো অঙ্ক লিখতে পারতেছি না, 0 করে দিতে হবে। মানে 0 করে দাও মানে এই স্থানের মানটা আমি বৃদ্ধি করতে পারলাম না। তারপরের স্থানে আছে 1। এই 1টাকে দেখো তো অক্টালে বৃদ্ধি করে 7-এর পরে তো আর কোনো কিছু নাই, কিন্তু 1-এর পরে দেখো তো কত আছে? এই 2টা আছে না, এই তো ব্যাপার। তাহলে 17-এর পরের সংখ্যাটা আসতেছে আমাদের 20। আশা করি তোমরা বুঝতেছো। তো এইভাবে ধরো আমাদের প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান এই দুইটার মানেই ধরো আমাদের 77 আছে, অর্থাৎ 77 আছে। তাহলে এর পরের অক্টাল সংখ্যাটা কত হবে? তোমরা হয়তো বা বুঝতে পারছো অনেকে। প্রথম স্থানের মানটা সর্বোচ্চ আছে, 0 করে দিতে হবে। তারপরেরটা বাড়ানোর চেষ্টা করো। 7কে তো আর বাড়াইতে পারবে না, অক্টালে 0 করতে হবে। এটাও পারলাম না। তৃতীয় স্থানে 0 ছিল, কিছু ছিল না মানে 0 ছিল। এই 0টাকে বাড়াইলে অক্টালে কত হয়? 0-র পর আছে 1। দেখো অক্টালে কিন্তু 77-এর পর আসতেছে 100। দেখো আশা করি তোমরা এই সংখ্যা পদ্ধতির নতুন নতুন জিনিসগুলো সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হচ্ছে। আচ্ছা, এখন তোমরা বলবা যে বাইনারি সংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা বা অঙ্কের মান কত? অবশ্যই 1, রাইট? 1-এর পরের সংখ্যাটা কত হবে? দেখো বাইনারিতে 2টা অঙ্ক আছে, এটা আমাদের একটু ক্ষেত্রে বুঝতে একটু সমস্যা বেশি হয়, কারণ হচ্ছে এখানে 2টা মাত্র অঙ্ক। তো 1-এর পরের সংখ্যাটা কত? 1-এর পরের সংখ্যাটা তো কখনোই বাইনারিতে 2 হওয়া সম্ভব না। সম্ভব? তোমরাই বলো যে 1-এর পরে কি বাইনারিতে 2 লেখা সম্ভব? 1-এর পরে বাইনারিতে 2 লিখলে এখানে মৌলিক চিহ্ন তো টোটালি সর্বমোট আসতেছে হচ্ছে 3টা। বাইনারি বেজ আমরা বলতেছি কত? 2। তার মানে এখানে মৌলিক চিহ্ন সর্বোচ্চ 2টাই থাকতে পারে, এর বেশি তো থাকতে পারবে না কখনোই। তাহলে কি হবে স্যার? তাহলে কি হবে বলো? তাহলে 2 লেখা যাবে না এখানে স্যার। কত লেখা যাবে না? এখানে 2 লেখা যাবে না বাইনারিতে। তাহলে বাইনারিতে যে কোনো সংখ্যা প্রকাশ করতে গেলে তোমাকে 0 এবং 1 দ্বারাই প্রকাশ করতে হবে।
শূন্য এবং 1 দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে 1-এর পরের সংখ্যাটা কত হবে? 1-এর পরে 2 না লিখে আমাদের যেহেতু 1টা সর্বোচ্চ সংখ্যা, তাহলে 1টাকে আমাদের করে দিতে হবে হচ্ছে 0। যেহেতু আমরা বাড়াইতে পারলাম না, তার পরের স্থানটাকে বাড়াইতে হবে। পরের স্থান মনে মনে একটা 0 ছিল, এই 0টাকে বাড়ায় আমরা করলাম হচ্ছে 1। দেখো বুঝলা কিনা, দেখো বুঝলা কিনা, দেখো। তো বাইনারির ক্ষেত্রে প্রথমে 0, তারপরে 1, তারপরে দেখো 1কে যেহেতু বৃদ্ধি করতে পারতেছি না আমি, 0 করে দিয়ে তারপরে 1-এর আগে মনে মনে 0 ছিল, এই 0টাকে তুমি হচ্ছে 1 করে দাও। স্থানীয় মান যেহেতু আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে আমরা বৃদ্ধি করব। কখন বৃদ্ধি করবো? যখন স্থানীয় মান, ওই স্থানীয় মান, প্রথম স্থানীয় মান এখানে সর্বোচ্চ, তাহলে তুমি দ্বিতীয় স্থানে যাইতে পারবা। আর বাইনারির ক্ষেত্রে প্রত্যেকটা স্থানীয় মান সর্বোচ্চ কখন হয়? 1 হলেই হয়। পরের সংখ্যাটা কত হবে? দেখো তো, প্রথমে তুমি এই প্রথম স্থানীয় মান বৃদ্ধি করতে হবে। দেখো 0 আছে প্রথমে, 0-র পর দেখো তো কত আছে, 0কে বৃদ্ধি করে আমরা বাইনারিতে 1 লিখতে পারি, কারণ 1ও তো বাইনারি সংখ্যা। যেহেতু বৃদ্ধি করলাম, সেহেতু দ্বিতীয় স্থানীয় মান বৃদ্ধি করা যাবে না। এখন এই 1-1-এর পরের সংখ্যাটা তাহলে কত হবে আমাকে বলো? এই 0কে বাড়ায় আমরা 1 করলাম, এই 1টা 1ই রাখলাম, তারপরের সংখ্যাটা কত হবে? প্রথম স্থানে মান সর্বোচ্চ আছে, 0 করে দিলাম। দ্বিতীয় স্থানে গিয়ে দেখলাম যে দ্বিতীয় স্থানে মানুষ সর্বোচ্চ আছে, 0 করে দিলাম। তাহলে একটাও বৃদ্ধি করতে পারলাম না, তাহলে তৃতীয় স্থানে আমাদের 0 ছিল, মনে মনে ওটাকে বৃদ্ধি করে আমরা 1 করে দিলাম। দেখো তো তোমরা বুঝছো কিনা, আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে আমরা পরেরটা 0কে 1 করে দিলাম। 0কে 1 মানে বৃদ্ধি করতে পারছি, তার মানে আমাদের পরেরগুলো চেঞ্জ করা যাবে না। এই 1কে বৃদ্ধি করতে পারবো না, 0, পরেরটা বৃদ্ধি করার চেষ্টা করতে হবে, এই 0কে বৃদ্ধি করলে হবে 1। দেখো এবার কিন্তু আমরা 0কে বৃদ্ধি করে ফেলছি, তাহলে এই 1টাকে 1ই রাখতে হবে। তারপরে কত হবে? 0কে বৃদ্ধি করলে 1, 1, 1, 1। তারপরে এটাকে বৃদ্ধি করতে পারলাম না, এটাকেও পারতেছি না, এটাকেও পারলাম না, পরে এর আগে 0 ছিল, ওই 0টাকে বৃদ্ধি করে 1 নিয়ে আসলাম। দেখো তারপরে 1, 0, 0, 1, তারপরে 0, 1, তারপরে 1, 1, 0, 1, তারপর আস্তে আস্তে বৃদ্ধি করতে পারলাম না, এই তো। এইভাবে তুমি সংখ্যাগুলো একের পর এক লিখতে পারবা। এখন আমরা আসি হচ্ছে হেক্সাডেসিমেলে। তো দেখো হেক্সাডেসিমেলের বেস কত বলো আমাকে? 16। তো হেক্সাডেসিমেলের বেস যে 16, বেস বলতে আসলে কি বোঝায়? বেস বলতে বোঝায় যে ওই সংখ্যা পদ্ধতির মধ্যে সর্বমোট অঙ্ক আছে, যার বেস যত তত, অর্থাৎ 16টা অঙ্ক থাকবে। অঙ্ক মানে হচ্ছে মৌলিক চিহ্ন। অঙ্ক মানে কি? মৌলিক চিহ্ন। এখন দেখো তো ডেসিমেলের বেস কত? ডেসিমেলের বেস হচ্ছে 10, মানে এখানে মৌলিক চিহ্ন ছিল হচ্ছে 10টা। তারপরে যে সংখ্যাগুলো লিখলাম আমরা, এর মধ্যে দেখো তো 0 এবং 1 দুইটা অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়েছে। এই 0 এবং 1 দেখো তো আগেই আমরা ব্যবহার করছিলাম না, 0 এবং 1। এখানে তারপরে যতগুলো সংখ্যা দেখবা তুমি, সবগুলোর মধ্যে এই মৌলিক চিহ্ন অর্থাৎ অঙ্কগুলাই আছে। অঙ্কগুলা দিয়েই সংখ্যাটা তৈরি হবে। তার মানে আমাদের ডেসিমেলের বেলাও ওই একই হবে, হেক্সার বেলায় ওই একই রকম হবে। ডেসিমেলের বেলায় আমাদের যেমন হচ্ছে, হেক্সার বেলা ওই একই রকম হবে। অর্থাৎ এখানে অঙ্কের সমষ্টি থাকবে টোটালি ওই 16টা। কটা অঙ্ক থাকবে? 16টা অঙ্ক থাকবে। তো 0 থেকে 9 পর্যন্ত আমাদের এখানে অঙ্ক আছে 10টা। এখন আমি 9-এর পর কেন 10 না লিখে ABCD লিখি? দেখো 9-এর পর যদি আমি 10 লিখতাম, তাহলে দেখো এখানে দুইটা স্থান তৈরি হয়েছে, 1 আর 0। 1 আর 0 দেখো তো এটা কি মৌলিক কোনো চিহ্ন বা অঙ্ক? না, কারণ 1 আর 0 দেখো, এই 0 এবং 1 এই দুটো তো আগেও ব্যবহার করা হয়েছে, তার মানে এটা কোনো মৌলিক জিনিস না, যৌগিক একটা জিনিস। এই জন্য আমরা 9-এর পর মৌলিক কোনো চিহ্ন নিয়ে আসার জন্য আমরা ABCD ইউজ করি। সম্ভবত এটা ইংরেজরা তৈরি করছিলেন, যার কারণে ABCD নিয়ে আসছে। আমি তৈরি করলে অবশ্যই ক খ গ খ এরকম নিয়ে আসতাম। যাই হোক, তাহলে 9-এর পর এর জন্যই আমরা কি নিয়ে আসলাম? ABCD। এইভাবে এইদিকে 6টা, ওই দিকে 10টা, টোটালি 16টা। তো তোমরা মনে হয় বুঝতে পারছো, 9-এর পরে যদি 10-এই আসতো তাহলে এটা ডেসিমেল সংখ্যা হইতো। কত সংখ্যা? কি সংখ্যা হইতো? ডেসিমেল সংখ্যা হইতো। যেহেতু এখানে আমাদের
সর্বমোট অঙ্ক আছে হচ্ছে 16টা, সেহেতু আমাদের এরকম ভিন্ন ভিন্ন বা মৌলিক চিহ্ন দিয়ে দ্বারা প্রকাশ করতে হবে। তো একটা জিনিস খেয়াল করছো তোমরা যে হচ্ছে লেটার বা বর্ণ বা ক্যারেক্টার কোন সংখ্যা পদ্ধতির মধ্যে ব্যবহার করা হচ্ছে? ডেসিমেলে? না, হেক্সাডেসিমেলে। ডেসিমেল সংখ্যাতে তো 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করা হয়। হেক্সাডেসিমেল এমন একটা সংখ্যা পদ্ধতি যার মধ্যে বর্ণ, লেটার বা ক্যারেক্টার ব্যবহার করা হয়, অন্য কোনো সংখ্যা পদ্ধতির মধ্যে হয় না। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখি। দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবা যে দেখো ডেসিমেলের সংখ্যার এই লাইনটা খেয়াল করে দেখো, তোমরা এই সারিটা খেয়াল করে দেখো। ডেসিমেল সংখ্যার দেখো, ডেসিমেল সংখ্যার যে 10, দেখো একটু ডেসিমেল সংখ্যার যে 10, ডেসিমেল সংখ্যার যে 10 এই সারিটা খেয়াল করে দেখো। হেক্সাডেসিমেলে সেটা হচ্ছে কত বলো তো? সেটা হচ্ছে এ, অক্টালের হচ্ছে 12 এবং বাইনারি বেলায় সেটা হচ্ছে কত? 1010, অর্থাৎ 1010। দেখো তোমরা দেখো এই 10 ডেসিমেলের যে 10, এই 10 ইকুয়াল তুমি হচ্ছে লিখতে পারো হচ্ছে এ, আর এ ইকুয়াল লিখতে পারো হচ্ছে 12 ইকুয়াল আবার লিখতে পারো তোমার হচ্ছে 1010। তার মানে এই যে এক এক সংখ্যা পদ্ধতির মানে যে এরকম তোমার তারতম্য দেখা দিচ্ছে, এটা কার উপর নির্ভর করে হচ্ছে? অবশ্যই ভিত্তির উপর। কিসের উপর নির্ভর করে হচ্ছে? সংখ্যার ভিত্তির উপর। তো আজকে আমাদের এতটুকুই থাকবে। তোমরা যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করবা, আর পরের দিন আমরা এই সংখ্যা পদ্ধতির আরও বিস্তারিত আলাপ আলোচনা করবো এবং এটা জানবো যে সংখ্যা পদ্ধতিতে কেন এই যে 10 ইকুয়াল অন্য সংখ্যা পদ্ধতির এ হচ্ছে এবং কিভাবে হচ্ছে, এবং তোমাকে যে কোনো একটা সংখ্যা যদি বলে যে ডেসিমেলে 27, এই সংখ্যাটা তোমাদের হেক্সাতে কত হবে, কত এর সমান হবে, এই সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আমরা পরের লেকচারে আলোচনা করব। সবাই ভালো থেকো, আর শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দাও, বন্ধু বান্ধবীদের জানাও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।